কাজল একটি ভাড়া বাড়িতে তার বান্ধবী সোনালীর সঙ্গে থাকত। অনেক রাত পর্যন্ত কাজ করার কারণে আজ তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সে তাড়াহুড়ো করে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আরে সোনালী, আজ আমার অনেক দেরি হয়ে গেল, তোকে আমার জন্য ওয়েট করতে হবে না, তুই অফিসে চলে যা, আমি যাচ্ছি। না কাজল, আমি একা যাব না, একসঙ্গে যাওয়ার অভ্যাস হয়ে গেছে, তুই তৈরি হয়ে নে না, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করে নিচ্ছি। আমার জন্য অপেক্ষা করলে আজ তোকেও বসের কাছে অনেক রাগারাগি খেতে হবে। বস একটু রাগারাগি করবে তাতে কি হয়েছে, তোর জন্য আমি রাগারাগি খেতেও রাজি আছি। আচ্ছা ঠিক আছে, এবারে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর বেশি দেরি করিস না। এরপর কাজল তৈরি হয়ে সোনালীর সঙ্গে বেরিয়ে পড়ে এবং দুজনে বাস স্টপে গিয়ে দাঁড়ায়। আরে সোনালী, বাসও ছেড়ে গেছে, পরের বাস 15 মিনিট পর আসবে। তাতে কি হয়েছে, চল আমরা বরং অটো করে অফিস চলে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটাই করা যাক। এরপর দুজনে একটি অটো ভাড়া করে অফিসে পৌঁছায়। তারা অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বস তাদেরকে নিজের কেবিনে ডাকে। কাজল এবং সোনালী, এই মাসে দ্বিতীয়বার তোমরা দেরি করে অফিসে এসেছো। এভাবে বারবার দেরি করে আসা আমি একদম পছন্দ করি না, তাই এই মাসে তোমাদের মাইনে থেকে কিছু টাকা কেটে নেওয়া হবে। স্যার প্লিজ এরকম করবেন না। এটা ঠিক যে মাঝে মাঝে অফিসে আসতে দেরি হয়ে যায়, কিন্তু আমরা কাজ শেষ করার আগে বাড়ি ফিরি না, আমরা সবসময় কাজ শেষ করে তারপরেই বাড়ি যাই। সোনালী একদম ঠিকই বলছে স্যার, দয়া করে আপনি আমাদের মাইনে থেকে টাকা কাটবেন না। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না, একবার যখন বলে দিয়েছি তাই তোমাদের মাইনে থেকে টাকা কাটা যাবে, এবার যাও এখান থেকে। বসের কথা শুনে কাজল এবং সোনালী অনেক দুঃখী হয়ে যায় এবং নিজেদের কাজের জায়গায় গিয়ে দাঁড়ায়। এবার কি আর করা যাবে, বস টাকা কেটে নিলেও আমাদেরকে এখানেই কাজ করতে হবে। তুই একদম ঠিকই বলেছিস সোনালী, বস এটা লক্ষ্য করে না যে আমরা সবসময় তার কাজ শেষ করে তবেই বাড়ি ফিরি। এখন যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে কাজল, আজকাল কেউ কারোর পরিশ্রম দেখে না। আচ্ছা ঠিক আছে, এবারে কাজ করতে শুরু করে দে, না হলে বস আরো একদিনের টাকা কেটে নেবে। এরপর কাজল এবং সোনালী কাজ করতে শুরু করে দেয়। তারা দুজনে একটি কোম্পানিতে জিনিসপত্র প্যাকিং এর কাজ করত। তারা কাজ করতে করতে নিজেদের মধ্যে কিছু কথা বলতে থাকে। আরে কাজল, তাড়াতাড়ি আমাদেরকে কোনো একটা ভালো কাজ খুঁজতে হবে, এখানে অনেক বেশি কাজ করতে হয় আর মাইনেও অনেক কম। তুই একদম ঠিকই বলেছিস, আমি কয়েকদিন আগে রমেশকে ফোন করেছিলাম, তাকে বলেছি আমাদের জন্য কোনো ভালো কাজ খুঁজতে। সে এখনো কিছু খবর দেয়নি, সন্ধ্যাবেলায় আবার তাকে ফোন করে দেখব। হ্যাঁ তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা কর, আমি এখানে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেছি। আমারও একই অবস্থা, আসলে সেই সময় আমার কাছে টাকা ছিল না, তাই তাড়াহুড়ো করে আমি এই কাজ জয়েন করে নিলাম। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়। সেদিন কাজ শেষ করার পর দুজনে অফিস থেকে বাইরে বেরিয়ে পড়ে। অফিসের বাইরে বেরিয়ে সোনালী কাজলকে বলে, আরে কাজল চল, বাড়ি যাওয়ার সময় ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সামনে একটা ফুচকা দোকান আছে, তাহলে সেখানেই যাওয়া যাক। এরপর তারা দুজনে একটি ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতে শুরু করে দেয়। সেই দোকানে আরো একটি ছেলে ফুচকা খাচ্ছিল এবং তাদের দিকে তাকিয়েছিল। কিছু সময় পর দুজনের ফুচকা খাওয়া হয়ে গেলে কাজল ফুচকাওয়ালাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাচ্ছিল এমন সময় সেই ছেলেটি দেখে কাজলের ব্যাগ থেকে 500 টাকা পড়ে গেছে। আরে সেই মেয়েটার 500 টাকা পড়ে গেল, তাড়াতাড়ি তাদেরকে টাকাটা দিয়ে আসি, না হলে পরে খোঁজাখুঁজি করবে। ছেলেটি এই বলে 500 টাকা নিয়ে তাদের পেছনে যায়। আরে ম্যাডাম একটু দাঁড়ান, এই দেখুন আপনার টাকা পড়ে গেছে। হ্যাঁ কি হয়েছে বলুন। আসলে এই 500 টাকা আপনার পার্স থেকে পড়ে গিয়েছিল, এই নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, পরের বার থেকে একটু লক্ষ্য রাখবেন। ছেলেটি এই বলে কাজলকে 500 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ছেলেটি যখন চলে যাচ্ছিল এমন সময় কাজল তার দিকে তাকিয়ে থাকে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সোনালী বলে, আরে কাজল, ছেলেটাকে অনেক সুন্দর দেখতে তাই না? সে এইভাবে তোর হেল্প করে চলে গেল, তুই তাকে ভালোবেসে ফেলিসনি তো? আরে পাগল মেয়ে, তুই এরকম করে বলছিস কেন? তাছাড়া ছেলেটাকে দেখে মনে হচ্ছে তার গার্লফ্রেন্ডও আছে। হ্যাঁ হ্যাঁ হতেই পারে, কিন্তু নাও হতে পারে। আরে সোনালী, আমাদের কপালে এসব ভালোবাসা নেই, আমাদেরকে সারা জীবন পরিশ্রম করেই যেতে হবে। তুই এরকম করে বলিস না কাজল, আমার তো এটা মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি তোর জীবনে কোন একটা ভালো ছেলে আসতে চলেছে আর তোর লাইফ সেট হতে চলেছে। তোর এটা মনে হয়?
আমার তো মনে হচ্ছে আমার জীবনে কেউ আসার আগে তোর জীবনে কোনো রাজকুমার চলে আসবে। দুই বান্ধবী এসব কথা বলে হাসাহাসি করতে করতে বাড়ি ফিরে যায়। আরে কাজল, ওই দেখ আমাদের রুমের পাখা খারাপ হয়ে গেছে। জানি না এসব কি হচ্ছে, আমাদের সবকিছু খারাপ হয়ে যাচ্ছে। আমিও কিছু বুঝতে পারছি না সোনালি, জানি না কবে এসব কিছু ঠিক হবে। কাজল, আমি তোকে একটা কথাই বলবো, তুই নিজের ধনী বাড়িতে ফিরে যা, তোকে এভাবে কষ্ট করে থাকতে হবে না। না সোনালি, আমি সেই বাড়িতে ফিরে যেতে পারবো না। কিন্তু তুই অনেক ধনী বাড়ির মেয়ে, তারা ঠিক তোর সাহায্য করবে। আমি জানি তারা আমার সাহায্য করবে, কিন্তু তুই তো ভালো করেই জানিস আমি কেন বাড়ি ছেড়ে এসেছিলাম। হ্যাঁ আমি জানি, কিন্তু তারপরেও বলছি তুই আরো একবার খুব ভালো করে চিন্তা করে নে। তোকে এই অবস্থায় দেখতে আমার একদম ভালো লাগে না। তুই এখানে কষ্ট করে আছিস আর তোর পরিবারের লোকেরা কত সুখে দিন কাটাচ্ছে। সে যাই হোক, আমি ভালো করেই জানি আমার পরিবার কিভাবে টাকাগুলো অর্জন করেছে। ওই টাকা নিয়ে আমি সুখে থাকতে পারবো না। তারা দুজনে রুমে বসে গল্প করতে করতে কিছু সময় পর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দুজনে ঘুম থেকে উঠে আবার অফিসে চলে যায়। সেদিন সন্ধ্যাবেলায় যখন তাদের অফিস ছুটি হয়, এমন সময় এক মহিলা অফিসের বাইরে কাজলের অপেক্ষা করতে থাকে। সোনালি, তুই এখানে অপেক্ষা কর, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে, যা, আমি এখানে তোর অপেক্ষা করছি। তুই ফিরলে একসঙ্গে বাড়ি ফিরবো। কাজল এই বলে সেই মহিলাটির সঙ্গে দেখা করতে চলে যায়। কাজল সেই মহিলাটির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটি তাকে জড়িয়ে ধরে এবং তার চোখে জল চলে আসে। এভাবে জেদ করা ভালো নয় কাজল, এবারে বাড়ি ফিরে চল, তোকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। না মা, আমি সেই বাড়িতে ফিরে যাব না। এমনিতেই বাবা এটাই চাই যে আমি যেন ওই বাড়ি থেকে অনেক দূরে থাকি। তোর বাবা যা ভাবছে ভাবুক, তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তুই বাড়ি ফিরে চল কাজল, তুই কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছিস? নিজের মায়ের জন্য বাড়ি ফিরে চল। না মা, এবার অনেক দেরি হয়ে গেছে, আমি আর কোনোদিনও সেই বাড়িতে ফিরবো না। এভাবে বলিস না, তারা যেমনই হোক না কেন তারা তো নিজেদের পরিবার। মা, তুমি কি ভুলে গেলে সেদিন বাবা কিভাবে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল? তুমি সেটা ভুলে যেতে পারো, কিন্তু আমি কোনোদিনও ভুলবো না। সেদিন তুইও তো অনেক জেদ করছিলি কাজল। সেটা জেদ ছিল না মা, আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি কথা ছিল। আর এটা তো তুমি জানোই যে সত্যি কথা সবসময় মানুষের খারাপই লাগে। আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করব, তুমি সবকিছু জানার পরেও আমাকে এভাবে বাড়ি যাওয়ার জন্য জোর করো না। কাজল, যা হয়েছে সেগুলো ভুলে যা, পুরানো কথা মনে রেখে কোনো লাভ নেই। তুই বাড়ি ফিরে চল, আমি এটাই চাই। মা, তুমি জানো না বাবা যাদের খারাপ করেছে তাদের আত্মা কত কষ্ট পাচ্ছে। তাছাড়া আমি সেই বাড়িতে ফিরলে তারা খুশিও হবে না। আমি তোকে কতবার বলেছি তারা যা করছে করুক, তোকে তাদের ব্যাপারে ভাবতে হবে না। তুই শুধু নিজের মায়ের কথা চিন্তা কর। তুই এটা দেখতে পাচ্ছিস না আমি তোর জন্য কত কষ্ট পাচ্ছি? আমি সবই জানি মা, তাছাড়া আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার কিছু করার নেই। পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। ঠিক আছে, আমার এবারে দেরি হয়ে যাচ্ছে, তুমি নিজের খেয়াল রেখো। কাজল নিজের মাকে এই বলে সেখান থেকে চলে যায়। কাজলের কথায় তার মা কোনো উত্তর দেয় না এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর কাজলের মা আরতি বাড়ি ফিরে যায়। আরতি একটি বড় বাড়িতে থাকতো। আরতি বাড়ি ফিরলে তার ছোট মেয়ে পিঙ্কি বলে, মা তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে তোমাকে খোঁজাখুঁজি করছিলাম। এই তো এবার আমি চলে এসেছি, বল কিছু বলবি? মা, আমি মোবাইলে কয়েকটা জুতো সিলেক্ট করে রেখেছি, তুমি এখান থেকে দেখে বলো কোন জুতোটা বেশি ভালো লাগছে। কিন্তু পিঙ্কি, এইগুলো তো অনেক দাম, তুই এত দামি জুতো দেখাচ্ছিস কেন? আরে মা, তুমি দাম দেখছো কেন? তুমি শুধু এটা বলো এগুলোর মধ্যে কোনটা বেশি ভালো। পিঙ্কি, আমি তোকে কতবার বলেছি এভাবে টাকা নষ্ট করিস না। তাছাড়া কয়েকদিন আগেই তুই অনেকগুলো জুতো নিয়েছিস, আবার জুতো দেখছিস কেন? মা, তুমি জানো না ধনী লোকেরা এরকমটাই করে। আমরা অনেক ধনী, তাই যে কোনো জিনিস 1 থেকে 2 বার ইউজ করে ফেলে দেওয়া দরকার। একই জিনিস বারবার পড়লে গরিব মনে হয়। এভাবে অযথা টাকা নষ্ট করা ঠিক নয়। আরে মা, তোমার এইসব কথার জন্যই আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছেই করে না। তুমি সব সময় জ্ঞান দেওয়ার চেষ্টা করতে থাকো। তোমার এরকম জ্ঞান দেওয়া আমার একদম পছন্দ হয় না। পিঙ্কি, তুই নিজের দিদি কাজলকে দেখে কিছু শেখার চেষ্টা কর। সে দিনরাত কত পরিশ্রম করে সামান্য টাকা উপার্জন করছে,
আজ আমি তার সঙ্গে দেখা করে এসেছি। আমি দেখলাম তার কাছে মাত্র এক জোড়া জুতো রয়েছে। সে প্রত্যেকদিন সেই জুতোই পরে কাজে যায়, আর তার সেই একটা জুতো অনেক পুরানো হয়ে গেছে। দিদির জুতো দেখে যখন তোমার এতই কষ্ট হচ্ছিল, তাহলে তুমি তাকে নতুন জুতো কিনে দাওনি কেন? তুই তো ভালো করেই জানিস তোর দিদি কেমন মেয়ে। সে কোনোদিনও আমার থেকে টাকা নেয় না। থাক, দিদির আর নাম করতে হবে না। আমি ভালো করেই জানি তুমি শুধু দিদিকেই ভালোবাসো। তোমাকে ছাড় দিয়ে দিলে তুমি সব সম্পত্তি দিদির নামে করে দেবে। তুই এরকম করে বলছিস কেন পিঙ্কি? আমি যা বলছি একদম ঠিকই বলছি। তুমি সবসময় দিদির নাম করতে থাকো, তুমি কোনোদিনও আমাদের কথা চিন্তাই করো না। পিঙ্কি যখন তার মাকে এসব কথা বলছিল, এমন সময় আরতির ছেলে রাজুর রুম থেকে কিছু শব্দ শোনা যায়। আরে পিঙ্কি, রাজুর রুম থেকে এরকম শব্দ আসছে কেন? মনে হচ্ছে দাদা আবার মারপিট করছে। পিঙ্কি তার মাকে এসব কথা বলছিল, এমন সময় রাজু একটি ছেলের সঙ্গে নিজের রুম থেকে বেরিয়ে আসে এবং হল রুমে গিয়ে সে তাকে খুব মারধর করতে থাকে। আরে রাজু, এসব তুই কি করছিস? ছেলেটাকে ছেড়ে দে, শুধু শুধু তাকে মারধর করছিস কেন? আরে হ্যাঁ দাদা, মা একদম ঠিকই বলছে, ছেলেটাকে যেতে দাও। আরে মা, আমি লোকটাকে কেন মারছি তুমি জানো না? এই লোকটাকে আমি অনেকক্ষণ থেকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কিছুতেই বুঝতে চাইছে না। তুমি আমাকে যত মারবে মারো, কিন্তু তুমি যেটা চাইছো আমি কোনোদিন সেটা হতে দেব না। এমনকি মেরে মেরে আমাকে শেষ করে ফেললেও আমি তোমার ইচ্ছা পূরণ হতে দেব না। আরে হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে মেরে মেরে শেষ করেই ফেলবো। রাজু এই বলে সেই ছেলেটিকে আরো মারধর করতে থাকে। আরে দাদা, তুমি ছেলেটাকে অনেক মারধর করে নিয়েছো, এবার অন্তত তাকে যেতে দাও। এই ছেলেটা আমার সামনে নাটক করছে, তাই একে মারছি। তুই আমার উপর এত অত্যাচার করছিস, দেখিস একদিন তুই নিশ্চয়ই নিজের ভুলের শাস্তি পাবি। মনে হচ্ছে ভালো করে তোকে শিক্ষা দেওয়া হয়নি। আমার কথা ভালো করে শুনে রাখ, 15 দিনের মধ্যে সেই ঘর খালি না করলে পরের বার তোকে প্রাণে মেরে ফেলবো। রাজুর কথা শুনে সেই ছেলেটি কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সকলে হলরুমে গিয়ে বসে পড়ে। এরপর আরতি বলে, রাজু, আমি কোনোদিনও ভাবিনি তুই বড় হয়ে এরকম একটা গুন্ডা তৈরি হবি। তুই কেন এসব কাজ করছিস বাবা? আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি কোনো গুন্ডাগিরি করছি না। তাহলে এসব তুই কি করছিস? এগুলো কি ভালো কাজ? মা, আমি শুধু নিজের মালিকের কথা মতো কাজ করছি। আসলে আমাদের মালিক এই ছেলেটার জমিতে শপিং মল করতে চাইছে, কিন্তু এই ছেলেটা কোনো মতেই নিজের জমি দিতে চাইছে না। মালিক এই ছেলেটাকে টাকা দিচ্ছে, তাতেও ছেলেটা জমি বিক্রি করতে চাইছে না। সে ঠিক আছে, কিন্তু তুই এসবের মাঝে নিজেকে জড়িয়ে ফেলেছিস কেন? যা করার তোর মালিককে করতে দে। আরে মা, আমাকে তো এসব করতেই হবে। তাছাড়া লোকটা এত বাজে লোক যে কোনো মতেই রাজি হতে চাইছে না, বলছে জমি ছাড়বে না। বাবা রাজু, এটাও হতে পারে সেই বাড়ির সঙ্গে সেই ছেলেটির অনেক স্মৃতি জড়ানো রয়েছে, তাই সে ওই বাড়ি বিক্রি করতে চাইছে না। তাছাড়া আরো অন্য কারণও থাকতে পারে। মা, তুমি ওসব কথা নিয়ে বেশি ভেবো না। চলো, আমাদের খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে, এবার খেতে দাও। আরতির ছেলে রাজু গুন্ডাগিরি করে অনেক টাকা উপার্জন করত। ছেলের এভাবে খারাপ হয়ে যাওয়ায় আরতি অনেক দুঃখী হয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন কাজলের ভাড়া বাড়িতে কাজল যখন নিজের রুমে বসেছিল, এমন সময় তার বান্ধবী সোনালি তার কাছে আসে। আরে কাজল, তুই 2 দিন আগেই আমাকে বলছিলিস যে সেই দামি রেস্টুরেন্টে গিয়ে তোর পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তুই এখন এসব কথা বলছিস কেন? আমি তোকে এসব কথা এই কারণে বলছি যে আজ আমি তোকে সেই রেস্টুরেন্টে নিয়ে যাব আর তোর পছন্দের খাবার খাওয়াবো। তুই শুধু শুধু আমার সঙ্গে মজা করছিস কেন? আমি তোর সঙ্গে কোনো রকম মজা করছি না কাজল। চল, আজ তোকে সেই রেস্টুরেন্টে পার্টি দেব। আচ্ছা সোনালি, আমাকে পার্টি দেওয়ার জন্য তুই নিজের সব টাকা খরচ করে ফেলিস না যেন। আমাকে সেই রেস্টুরেন্টে খাওয়াতে গিয়ে তোর সব টাকা শেষ হয়ে গেলে তোর সারা মাস কিভাবে চলবে? আরে তোকে এত কিছু ভাবতে হবে না, আসলে কয়েক মাস থেকে আমি কিছু টাকা জমিয়েছি। চল, সেই টাকা থেকেই আমরা সেখানে গিয়ে এনজয় করে আসি। তাছাড়া জীবন তো একটাই, একটু আনন্দ করে কাটানো দরকার। কিন্তু সোনালি। আরে কাজল, এবার কিন্তু কিন্তু করা বন্ধ কর। তুই অনেক বেশি প্রশ্ন করিস। এবারে যা, চুপচাপ তৈরি হয়ে চলে আয়। এরপর কাজল তৈরি হয়ে নেয় এবং দুজনে একসঙ্গে সেই রেস্টুরেন্টে গিয়ে বসে পড়ে। আরে বাহ, এটা তো অনেক সুন্দর রেস্টুরেন্ট। তুই একদম ঠিকই বলেছিস কাজল।
আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি খাবার অর্ডার করে ফেলি। সোনালি খাবার অর্ডার করার জন্য ওয়েটারকে ডাকতে যাবে, এমন সময় তার ফোন আসে। হ্যালো, কি কি বললে? সোনালি ফোনে কথা বলার পর অনেক চিন্তিত হয়ে যায়। তাকে এভাবে চিন্তিত অবস্থায় দেখে কাজল বলে, আরে কি হয়েছে সোনালি, তুই এভাবে চিন্তিত হয়ে পড়েছিস কেন? কে ফোন করেছিল? মা ফোন করেছিল, বলছে আমার ছোট ভাই সিঁড়ি থেকে পড়ে গেছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তার জন্য 5,000 টাকা লাগবে। তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই তাড়াতাড়ি তোর মাকে টাকা পাঠিয়ে দে। কিন্তু কাজল, সেই টাকাটা আমি আমাদের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, আমার অনেক দিনের শখ ছিল তোকে এই রেস্টুরেন্টে পার্টি দেব। আরে সোনালি, তুই দুঃখ পাস না, আমরা পরে কোনো একদিন এখানে এসে খাওয়া দাওয়া করব। এখন তোর ভাইয়ের চিকিৎসা করানোটা বেশি প্রয়োজন, তুই তাড়াতাড়ি তোর মাকে টাকাটা পাঠিয়ে দে। কাজল, এই কথা ভেবে আমার দুঃখ হচ্ছে না যে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া না করে আমরা চলে যাচ্ছি। আমার দুঃখ এটাই যে জানি না আর কতদিন আমাদেরকে এরকম ভাবে জীবন কাটাতে হবে। আমাদের কি ভাগ্য পরিবর্তন হবে না? তুই এত বেশি চিন্তা করিস না সোনালি, খুব তাড়াতাড়ি আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এবারে চল আমরা রেস্টুরেন্টের বাইরে যাই, বাইরের কোনো স্টল থেকে কিছু খেয়ে নেব। তাছাড়া সত্যি কথা বলতে বাইরে যেসব খাবার পাওয়া যায় সেগুলো রেস্টুরেন্টের খাবারের থেকে অনেক বেশি টেস্টি হয়। তোর এই কথাটা কিন্তু ঠিক। আচ্ছা চল আমরা বাইরে গিয়ে চাউমিন খেয়ে নিই। কাজল এবং সোনালি রেস্টুরেন্টে বসে গল্প করছিল, এমন সময় কাজলের পরিবারের সকলে সেখানে চলে আসে। কাজলের পরিবারের লোকেরা প্রতি সপ্তাহে সেই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করত। আরে কাজল, ওই দেখ তোর পরিবারের সকলে এখানে এসেছে। হ্যাঁ আমি দেখেছি, তারা সবসময় এই রেস্টুরেন্টে আসতেই থাকে। তুইও তাদের সঙ্গে থাকলে কত ভালো হতো। যতদিন পর্যন্ত আমার বাবা আর ভাই বোন ঠিক হবে না ততদিন পর্যন্ত আমি ওই বাড়িতে ফিরবো না। এরপর কাজল এবং সোনালি রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে পড়ে এবং একটি ঠেলা গাড়িতে গিয়ে চাউমিন খেতে শুরু করে। এটা কিন্তু একদম সত্যি কথা, যেসব দোকানের জিনিসগুলো অনেক বেশি টেস্টি হয়, এই চাউমিনের সামনে রেস্টুরেন্টের খাবার ফেল হয়ে যাবে। ঠিকই বলেছিস। একদিকে কাজলের পরিবারের সকলে রেস্টুরেন্টে বসে দামি দামি খাবার খাচ্ছিল, অপরদিকে কাজল রেস্টুরেন্টের বাইরের এক ছোট দোকান থেকে চাউমিন খেতে থাকে। খাওয়া দাওয়া হয়ে গেলে কাজল এবং সোনালি রুমে ফিরে যায়। রাতে দুজনে যখন বসেছিল এমন সময় হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং তাদের বাড়ির ছাদ থেকে রুমের ভেতরে জল পড়তে থাকে। এই দেখ সোনালি, বাড়ির ছাদ থেকে জল পড়ছে। বাড়ির মালিককে কতবার বললাম এই ছাদ ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু সে এখনো কিছু করলো না। এবার ঘুমাবো কিভাবে? তুই একদম ঠিকই বলেছিস কাজল, বাড়ির মালিককে কোনো কিছু ঠিক করতে বলতে গেলে আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, তাকে কোনো কিছু বলতেও ভয় করে। এখন যা অবস্থা, এই সময় হঠাৎ করে নতুন কোনো ঘর পাওয়া যাবে না। তাছাড়া এই বাড়ির ভাড়াটাও অনেক কম, তাই তো আমাদেরকে এত কিছু সহ্য করেও থাকতে হচ্ছে। আমরা অনেক অসহায়। হ্যাঁ রে কাজল, গরিব মানুষেরা অনেক অসহায় হয়ে যায়। ঠিক আছে চল আমরা মেঝেতেই ঘুমিয়ে পড়ি। ছাদ থেকে বিছানায় জল পড়ায় কাজল এবং সোনালি মেঝেতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দুজনে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং তৈরি হয়ে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আজ তারা ঠিক সময়ে অফিসে পৌঁছে যায়। আজ টাইমে অফিসে এসে তো গেলাম, কিন্তু আমার শরীরটা একদম ভালো লাগছে না, খুব মাথা যন্ত্রণা করছে। আরে কাজল, আমারও শরীরটা ভালো লাগছে না, কাল রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, হয়তো ভালো করে ঘুম না হওয়ার জন্যই শরীরটা খারাপ লাগছে। কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, না হলে বস আমাদেরকে কাজ থেকে বার করে দেবে। আরে আরে ওই দেখ বস আসছে, চল তাড়াতাড়ি কাজ করতে শুরু করে ফেলি, না হলে আবার কিছু একটা বলবে। কাজল এবং সোনালি বসকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং তাদের প্যাকিং এর কাজ করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন দুজনে আবার ফুচকা খাওয়ার জন্য দোকানে যায়। তারা দুজনে ফুচকার দোকানে গিয়ে সেই ছেলেকে দেখতে পায় যে তাদের টাকা ফিরিয়ে দিয়েছিল। আরে কাজল, এটা তো সেই ছেলে যে আগের বার তোর টাকা দিতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আচ্ছা কাজল, আগের বার যখন আমরা ফুচকা খেতে এসেছিলাম তখন এই ছেলেটা দোকানে ছিল, আজ এতদিন পর এসেছি এখনো ছেলেটা এখানেই আছে। আমার তো কোনো রকম গন্ডগোল মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, এই ছেলেটা আমাদেরকে ফলো করছে না তো? সত্যি সত্যি যদি ফলো করে তাহলে তো খুব ভালোই হবে।
এই ছেলের সঙ্গে তোর প্রেম পর্ব শুরু হতে পারে। আরে না সোনালি, এটা ঠিক কথা যে ছেলেটাকে দেখে খুব ভালো মনে হচ্ছে, কিন্তু তার মনের ভেতর কি চলছে এটা কেউ জানে না, সে ভালো নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে, চল এবার খাওয়া দাওয়া শুরু করি, ফুচকা খাওয়ার জন্য আমার জিভে জল চলে এসেছে। এরপর দুজনে ফুচকা খেতে শুরু করে দেয়। কিছু সময় পর ফুচকা খাওয়া শেষ হলে তারা আবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। তারা যখন চলে যাচ্ছিল এমন সময় ছেলেটি আবার তাদের পেছনে যায়। আরে ম্যাডাম, একটু দাঁড়ান। কি হয়েছে মিস্টার, তুমি এভাবে আমাদেরকে ফলো করছো কেন? আরে না না, আমি আপনাদেরকে ফলো করছি না, আপনাদের কোনো ভুল হচ্ছে। তাহলে কি ঠিক সেটা তুমি নিজেই আমাদেরকে বুঝিয়ে দাও। আরে হ্যাঁ ম্যাডাম, বলছি। আসলে আমার নাম বিক্রম। আমি শুধু এটা বলার জন্য এলাম যে আপনারা যে দোকানে ফুচকা খেয়েছেন সেই দোকানের উল্টো দিকে আমার একটা ছোট রেস্টুরেন্ট চালু হবে। 3 দিন পরে রেস্টুরেন্টের উদ্বোধন হবে, তাই আমি চাই আপনারাও সেখানে আসুন এবং আমার রেস্টুরেন্টের ডিশগুলো টেস্ট করে দেখুন। ছেলেটির কথা শুনে কাজল এবং সোনালি একে অপরের দিকে তাকাতে থাকে। এরপর সোনালি কাজলের কানে কানে বলে, আরে কাজল, আমরা ছেলেটার ব্যাপারে যেটা ভাবছিলাম সেরকম কিছুই নয়, ছেলেটা সত্যিই অনেক ভালো। হ্যাঁ রে সোনালি, তাছাড়া এত আশা করে আমাদেরকে ইনভাইট করছে, তাই আমাদেরকে সেখানে যাওয়া দরকার। কি হলো ম্যাডাম, আপনারা কোনো চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে। ঠিক আছে, আমরা আপনার রেস্টুরেন্টে যাব, কিছু মনে করবেন না, আমরা আপনাকে ভুল ভাবছিলাম। আরে না না, আপনাদের জায়গায় অন্য কেউ হলেও এরকমটাই মনে করত। বিক্রম এই বলে কাজলের দিকে তাকিয়ে থাকে। কাজলও একইভাবে বিক্রমের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলে না। তাদের দুজনকে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখে সোনালি বলে, আরে কি হলো, আপনি এভাবে কাজলের দিকে তাকিয়ে আছেন কেন? আরে না না, কিছু হয়নি, আপনারা মনে করে রেস্টুরেন্টে চলে আসবেন। এবার তাহলে আমি আসছি। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সোনালি কাজলকে বলে, সত্যি ছেলেটা অনেক সাদাসিধে, আমি 100% শিওর যে সেই ছেলেটা তোকে পছন্দ করে। তুই একটা পাগল মেয়ে, এবার এরকম করে কথা বলা বন্ধ কর। আরে কাজল, ছেলেটা অতটাও খারাপ নয়, তুই ভালো করে চিন্তা ভাবনা করে নে, তারপর ছেলেটাকে এই ব্যাপারে কিছু একটা বলিস। এরপর কাজল এবং সোনালি তাদের রুমে ফিরে যায়। রুমে গিয়ে সোনালি কাজলকে এমন কথা বলে যেটা শোনার পর কাজল অবাক হয়ে যায়। এটা তুই কি বলছিস? একবার এই ব্যাপারে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিস কাজল, আমার মনে হয় এটা করলে খুব ভালোই হবে। না না, আমার মনে হয় না এটা ঠিক হবে বলে। আরে কাজল, আমার বিশ্বাস যখন এটা হয়ে যাবে তখন তুই নিজেও অবাক হয়ে যাবি। আর কতদিন পর্যন্ত এভাবে জীবন কাটাবি? কিছু একটা তো করতেই হবে। কিন্তু এদেরকে শোধরানো এত সহজ হবে না। সেটা আমিও জানি কাজল, কিন্তু তাদেরকে সঠিক পথে আনার জন্য কিছু একটা তো করতেই হবে। তাই অনেক চিন্তা ভাবনা করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোর দাদাকে বিয়ে করব। আমি তাকে ঠিক করার চেষ্টা করব। তুই নিজের হাতেই নিজের কপাল খারাপ করার চেষ্টা করছিস সোনালি। কিন্তু কাজল, তুই এটা ভাবছিস না কেন যে যদি তোর দাদা আমাকে পছন্দ করতে শুরু করে তাহলে তাকে শোধরানো অনেক সহজ হয়ে যাবে? এমনিতেও তোর দাদা কয়েকবার আমাকে দেখেছে। কিন্তু তুই এসব কেন করছিস সোনালি? আমি এসব শুধুমাত্র তোর জন্যই করছি কাজল, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর দাদা এখন ভুল পথে চলে গেছে, আমি জানি তাকে সঠিক পথ দেখালে সে অনেক ভালো হয়ে যাবে। হয়তো এটা হতে পারে, কিন্তু আমার বাবা আর বোনের কি হবে? তাদেরকে নিয়ে তুই বেশি চিন্তা করিস না। একবার তোর দাদা ভালো হয়ে গেলে তাদেরকেও আমরা সহজেই ভালো করে দিতে পারবো। সোনালি কাজলের দাদার সঙ্গে বিয়ে করে তাকে ভালো করার কথা ভাবতে থাকে। কাজল বারবার সোনালিকে বোঝাতে থাকে যে তার দাদাকে বিয়ে করলে সোনালির জীবন খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তারপরেও সোনালি তার কোনো কথাই শোনে না। আমার মন এখনো মানছে না সোনালি, তোর সঙ্গে খারাপ কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার কিচ্ছু হবে না, দেখিস ধীরে ধীরে সবকিছু বরং ঠিক হয়ে যাবে। তুই কি চাস না যে তোর পরিবারের লোকেরা ভালো হয়ে যাক? হ্যাঁ আমি চাই, কিন্তু আমি এটাও চাই যে তাদেরকে ভালো করতে গিয়ে তোর জীবন যেন খারাপ না হয়ে যায়। তুই শুধু শুধুই এত চিন্তা করছিস, তুই যেরকম ভাবছিস এরকম কিছুই হবে না। দেখিস কয়েকদিন পর তোর বাড়ির লোকেরা ভালো হয়ে যাবে আর তারা নিজে তোকে বাড়িতে ডেকে নেবে। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সোনালি অনেকবার বোঝানোয় কাজল তার কথাই রাজি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে 3 দিন কেটে যায়।
এবং তারা দুজনে বিক্রমের রেস্টুরেন্ট ওপেনিং এ যায়। বিক্রম তাদের দুজনকে রেস্টুরেন্টে আসতে দেখে অনেক খুশি হয়। আরে আসুন আসুন, আমি অনেকক্ষণ থেকে আপনাদের অপেক্ষা করছিলাম। আপনাদের জন্য চেয়ার রাখা আছে, আপনারা সেখানে গিয়ে বসে পড়ুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর কাজল এবং সোনালি বিক্রমের কথা মতো সেখানে রাখা একটি চেয়ারে গিয়ে বসে পড়ে। এরপর বিক্রম তাদের রেস্টুরেন্টের অনেক রকমের খাবার তার টেবিলে গিয়ে রেখে দেয়। এই নিন, এটা আরো একটা রেসিপি, এই সবগুলো খেয়ে বলুন কেমন হয়েছে। এরপর কাজল এবং সোনালি বিক্রমের দেওয়া খাবারগুলো খেতে শুরু করে। বিক্রমের রেস্টুরেন্টের খাবার তাদের অনেক পছন্দ হয়। কিছুটা খাওয়ার পর সোনালি বলে, আরে বাহ, খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। আপনি দেখে নেবেন, কয়েকদিনের মধ্যে আপনার রেস্টুরেন্ট অনেক উন্নতি করবে। আরে কাজল, তুই চুপ করে বসে আছিস কেন? তুইও কিছু বল। আরে হ্যাঁ হ্যাঁ, সোনালি একদম ঠিকই বলছে, আপনার রেস্টুরেন্টের সব আইটেমগুলো খুব টেস্টি। কাজল বিক্রমকে এই কথা বলতেই বিক্রম আবার তার দিকে তাকিয়ে থাকে। বিক্রমের এভাবে তাকিয়ে থাকায় কাজল লজ্জা পেয়ে যায়। তাদের এরকম অবস্থা দেখে সোনালি অনেক খুশি হয়। আরে আপনারা কোন জগতে চলে গেলেন? আরে না না, কোথাও যাইনি, এই তো। বলুন, কিছু লাগবে? না না, কিছু লাগবে না। আমার মনে হলো আপনারা দুজন একে অপরের দিকে তাকিয়ে কিছু চিন্তা করতে শুরু করে দিয়েছেন। সেরকম কোনো ব্যাপার নয়, আপনারা বসুন, আমি আপনাদের জন্য আরো কিছু নিয়ে আসছি। আরে না না, আর কিছু আনতে হবে না। এত কিছু খাওয়ার পর আমাদের পেট এমনিতেই ভরে গেছে। হ্যাঁ কাজল, তুই একদম ঠিকই বলেছিস, পেটে আর কিছু খাওয়ার জায়গা নেই। আচ্ছা বিক্রম, এবারে আমরা আসি। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আমাদেরকে এখানে ডাকার জন্য আপনার অনেক ধন্যবাদ। এরপর দুই বান্ধবী সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর বিক্রম রিসেপশনে বসে কিছু ভাবতে শুরু করে। মনে হচ্ছে কাজল আমাকে পছন্দ করে। অপরদিকে সোনালি এবং কাজল বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে সোনালি আবার তার প্ল্যানের ব্যাপারে কাজলকে বুঝিয়ে দেয়। আচ্ছা সোনালি, আমি নিজের মাকেও আমাদের প্ল্যানে যুক্ত করে নেব। মা আমাদের সঙ্গে থাকলে আমরা বাড়ির খবরগুলো জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার চল, আমরা তোর দাদার কাছে যাই। এরপর কাজল এবং সোনালি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কাজলের দাদা রাজু যে পার্কে বসে থাকে তারা সেই পার্কের কাছে গিয়ে দাঁড়ায়। ওই দেখ, ওই চেয়ারে আমার দাদা বসে রয়েছে। আমি এই গাছের পেছনে লুকিয়ে যাচ্ছি, তুই সেখানে যা। হ্যাঁ ঠিক আছে। কাজল এই বলে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে এবং সোনালি রাজুর কাছে যায়। সোনালি রাজুর সামনে থেকে হেঁটে যাওয়ার সময় সেখানে পড়ে যায়। আরে, এটা তো কাজলের বান্ধবী সোনালি। রাজু এই কথা ভাবতে ভাবতে সোনালির কাছে যায়। সোনালি মাটিতে বসে থাকায় রাজু বলে, আরে সোনালি, তুমি পড়ে গেলে কিভাবে? তোমার লাগেনি তো? হ্যাঁ লেগেছে, হাতে আর পায়ে খুব ব্যথা করছে। রাস্তায় হয়তো কোনো পাথর ছিল, যার কারণে ধাক্কা লেগে আমি পড়ে গেছি। হ্যাঁ, রাস্তার অবস্থা ভালো নয়, এখানে অনেক নুড়ি পাথর পড়ে থাকে। তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার সাহায্য করো। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আরে তাড়াতাড়ি কিছু একটা করো, আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি এখনই কিছু করছি। রাজু এই বলে সোনালীকে কোলে তুলে নেয়। এরপর সোনালী লজ্জা পাওয়ার অ্যাক্টিং করতে থাকে। সোনালীকে এভাবে দেখে রাজুর অনেক ভালো লাগে এবং সে তার প্রেমে পড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ রাজু, আজ তুমি এখানে না থাকলে জানি না কি হতো। থ্যাংক ইউ বলতে হবে না সোনালি, চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। রাজু এই বলে সোনালীকে তার গাড়ির ভেতরে বসিয়ে দেয় এবং নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। রাজু গাড়ি চালাতে যাচ্ছিল এমন সময় সোনালী তাকে বলে, তোমাকে এত কিছু করতে হবে না রাজু, আমি বাড়ি যাওয়ার সময় কোন ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নেব। তুমি চুপ করো সোনালি, তোমার অনেক লেগেছে, তাই তোমাকে হাসপাতালে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলছো তাহলে চলো। এরপর রাজু সোনালীকে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার তার হাত ও পায়ে ব্যান্ডেজ করে দেয়। এবার তোমার কেমন লাগছে সোনালি? এবার একটু ভালো মনে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ রাজু। আরে আর কতবার থ্যাংক ইউ বলবে, চলো এবার তোমাকে বাড়ি পৌঁছে দিই। এরপর রাজু সোনালীকে গাড়িতে বসিয়ে নেয় এবং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। কিছু সময় সোনালীর বাড়ি চলে আসে। সে যখন গাড়ি থেকে নামতে যাচ্ছিল এমন সময় রাজু তাকে বলে,
আরে সোনালি, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো না। আসলে সোনালি, মানে আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি? কি বললে? মোবাইল নাম্বার? মানে হ্যাঁ, ওই আর কি। তুমি কি নাম্বার দিতে চাও না? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি বলছি, তুমি লিখে নাও। আরে এ কি, মনে হচ্ছে আমার মোবাইল হাসপাতালে রয়ে গেছে। এবার কিভাবে নাম্বারটা নোট করব? তুমি চিন্তা করো না, আমি একটা কাগজে আমার নাম্বারটা লিখে দিচ্ছি। সোনালি এই বলে একটি কাগজে তার মোবাইল নাম্বার লিখে রাজুকে দিয়ে দেয়। আচ্ছা সোনালি, আমি কি তোমাকে রুমের ভেতর পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো? আরে না না, এখন আমি ঠিক আছি, আমি একাই চলে যেতে পারবো। এবারে তুমি বাড়ি যাও। সোনালির চলে যাওয়ার পর রাজু গাড়িতে বসে কিছু ভাবতে শুরু করে। সত্যি মেয়েদেরকে বোঝা অনেক কষ্টকর। আচ্ছা ঠিক আছে, এবার এসব ভাবলে চলবে না, আবার নিজের কাজে লেগে যেতে হবে। রাজু এসব কথা ভাবতে ভাবতে খুশি মনে সেখান থেকে চলে যায়। অপরদিকে সোনালি রুমের ভেতরে গেলে কাজল তাকে বলে, আরে সোনালি, আজ তুই অনেক ভালো খেলা দেখালি। আমার দাদার মুখ দেখে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে তোর প্রেমে পাগল হয়ে গেছে। আমি তো ফুল প্ল্যানিং করেই তার সামনে গিয়েছিলাম। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি তোর দাদা চেঞ্জ হয়ে যাবে। আমারও সেটাই মনে হয় সোনালি। আচ্ছা শোন না, আমাকে ক্ষমা করে দিস, আমার জন্য আজ তোর হাত আর পায়ে আঘাত লাগলো। আরে তুই সরি বলছিস কেন? এই সব কিছু আমি নিজের ইচ্ছাতেই করেছি, তাই তোকে সরি বলতে হবে না। আচ্ছা কাজল, রান্না হয়ে গেছে? আমার খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, রান্না হয়ে গেছে, চল আমরা দুজনে গিয়ে খাওয়া দাওয়া করে ফেলি। এরপর দুই বান্ধবী খাওয়া দাওয়া করতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে দুজনে একসঙ্গে বসে নানা রকমের গল্প করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলায় দুই বান্ধবী যখন বসেছিল, এমন সময় সোনালির ফোন বাজতে শুরু করে। হ্যালো হ্যালো সোনালি, আমি রাজু বলছি। তোমার শরীর ঠিক আছে তো? তোমার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরে গেছি যে তুমি রাজু বলছো। তোমার হাত এবং পায়ে আর ব্যথা নেই তো? আরে না না, আর কোনো রকমের ব্যথা নেই, এখন আমি ঠিক আছি। কি করছো এখন? বিশেষ কিছু করছি না, এই বসে বসে নিজের কাজ করছিলাম। আচ্ছা ঠিক আছে। রাজু এই বলে চুপ করে থাকে। অপরদিকে সোনালিও চুপ করে থাকে। এভাবেই কিছু সময় পার হয়ে যাওয়ার পর সোনালি বলে, আরে কি হয়েছে? তুমি এভাবে চুপ করে গেলে কেন? কিছু বলবে তো? আসলে সোনালি, আমি মেয়েদের সঙ্গে কথা বলতে পারি না, তাই কি বলতে হবে কিছু বুঝতে পারছি না। আচ্ছা এই ব্যাপার, তার মানে তুমি এর আগে কোনো মেয়ের সঙ্গে কথা বলনি, তাই তো? আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। অনেক মেয়েদের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনোদিন ভালোবাসা করিনি। মানে কোনোদিন এরকম কোনো মেয়ে পাইনি যাকে ভালোবাসতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি আছি তো, আমি তোমাকে শিখিয়ে দেব যে মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। কিন্তু তার আগে আমাকে এটা বলো যে সেটা কোন মেয়ে যার সঙ্গে তুমি ভালোবাসার কথা বলতে চাও? আসলে সোনালি, ওই মেয়েটা হলো, মানে... আরে এবার বলবে তো, তুমি সবসময় এত চিন্তা করতে শুরু করে দাও কেন? মনে হচ্ছে তুমি সেই মেয়েটার ব্যাপারে আমাকে বলতেই চাও না। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমি এখন তোমাকে তার ব্যাপারে বলতে পারবো না। আগে আমি জানতে চাই সেই মেয়েটা আমার ব্যাপারে কি ভাবে। তার মনের কথা জানার পর আমি তার নাম বলবো। সোনালি এবং রাজু ফোনে কথা বলতে থাকে। অপরদিকে কাজল এভাবে সোনালিকে তার দাদার সঙ্গে কথা বলতে দেখে অনেক খুশি হয়ে যায় এবং বসে বসে তাদের কথা শুনতে থাকে। ঠিক আছে, তুমি যখন মেয়েটার নাম বলতেই চাইছো না, তাহলে বলতে হবে না। তুমি আমাকে সেই মেয়েটার ফোন নাম্বার দিয়ে দাও, আমি নিজেই তার সঙ্গে কথা বলে নেব। আরে না না, তোমাকে তার সঙ্গে কথা বলতে হবে না। তুমি আমাকে শিখিয়ে দাও, তারপর আমি নিজেই তার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সোনালি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আরে হ্যাঁ, বলো না কি কথা। আমি যে তোমার সঙ্গে ফোনে কথা বলছি, এটা আমার বোন যেন না জানতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, এবার আমি ফোন রাখছি, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বাই। হ্যাঁ ঠিক আছে, বাই। এরপর দুজনে ফোন রেখে দেয়। ফোন রাখার পর সোনালি কাজলকে বলে, আরে কাজল, তোর দাদা সত্যি একটু অন্যরকম। তুই একদম ঠিকই বলেছিস, বাইরে থেকে দেখলে মনে হয় সে অনেক রাগী আর ডেঞ্জারাস টাইপের মানুষ, কিন্তু ভেতর থেকে যে এরকম প্রেমিক টাইপের, এটা আমারও জানা ছিল না।
এভাবেই সোনালি প্রত্যেকদিন রাজুর সঙ্গে কথা বলতে থাকে এবং ধীরে ধীরে রাজু তার প্রেমের জালে জড়িয়ে পড়ে। এরকমই একদিন কাজল যখন মার্কেটে একা বাজার করছিল, এমন সময় একটি গাড়ি এসে তার সামনে দাঁড়ায় এবং গাড়ির ভেতর থেকে বিক্রম বেরিয়ে আসে। হাই কাজল। হাই বিক্রম। কাজল, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই, তুমি রাগ করবে না তো? যদি রাগ করার মতো কথা না হয় তাহলে আমি রাগ করব না। হা 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 হা, কথাটা এতটাও খারাপ নয়। তা সেই কথাটা কি? কাজলের কথা শুনে বিক্রম হাঁটু গেড়ে সেখানে বসে পড়ে এবং কাজলের দিকে একটি গোলাপ ফুল বাড়িয়ে দেয়। কাজল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ কাজল। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার ওয়াইফ হবে? বিক্রমের কথা শুনে কাজল অবাক হয়ে যায় এবং চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। কাজলকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বিক্রম বলে, কি হলো, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আমাকে পছন্দ করো না? তুমি কিছু মনে করো না বিক্রম, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। এখন আমি নিজের কেরিয়ার করতে চাই। আমি লাইফে কিছু একটা করে নেব, তারপর বিয়ের কথা চিন্তা করব। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কোনো ব্যাপার নেই কাজল, লাইফে কিছু করে নেওয়ার পর আমাকে বিয়ে করবে তো? আমি তোমার জন্য যত ইচ্ছা অপেক্ষা করতে পারবো। তুমি প্লিজ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও এবং এই গোলাপ ফুলটা নিয়ে নাও। বিক্রম, আমি তোমাকে অনেক সম্মান করি, তুমি প্লিজ এভাবে আমাকে জোর করো না। আমার যেটা করার আমি নিজের ইচ্ছেই সেটা করব। আমি জানি তুমি একটা ভালো ছেলে আর আমাকে বুঝবে। হ্যাঁ ঠিক আছে, তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন আমি হাসি মুখে সেটা মেনে নেব। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই যেটা করলে তুমি হ্যাপি হবে আমি সেটাতেই রাজি। থ্যাংক ইউ ভেরি মাচ বিক্রম। কাজল এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় বিক্রম তাকে বলে, আরে কাজল, এই গোলাপ ফুলটা তো সাথে নিয়ে যাও। না বিক্রম, এই সময় আমি তোমার কাছ থেকে ফুল নিতে পারবো না। তুমি প্লিজ আমাকে ভুল ভেবো না। আমি তাড়াতাড়ি কোন একটা সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানাবো। কাজল এই বলে সেখান থেকে চলে যায়। কাজল বাড়ি ফিরে সোনালীকে সমস্ত কথা জানিয়ে দেয়। সোনালী তার কথা শোনার পর বলে, আরে কাজল, আমি বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারবো না যে তুই ভুল, কিন্তু আমি এটাই বলবো যে সেই ছেলে যদি সত্যি ভালো হয় তাহলে তোকে একবার তার কথা চিন্তা করা দরকার। আমরা এখন কোন অবস্থায় আছি সেটা তুই খুব ভালো করেই জানিস। এরকম সময় আমি কিভাবে তার কথা চিন্তা করব? আমার যেটা ভালো মনে হলো আমি তোকে বললাম, এবার সবকিছু তোর উপরেই আছে। তোর যেটা ভালো লাগে তুই সেটাই করিস। আচ্ছা ঠিক আছে, যা হবে দেখা যাবে। এবার তুই আমাকে বল, আমার দাদার ব্যাপারটা কেমন চলছে? এরপর তোর প্ল্যান কি? আরে হ্যাঁ, আজ তোর দাদা আমাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু আমি তাকে বারণ করে দিলাম আর তাকে বলেছি আমরা একটা ছোটখাটো হোটেলে যাব। আচ্ছা, তার মানে তোদের রিলেশন অনেকটাই এগিয়েছে। হ্যাঁ কাজল, সে আমাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য অনেক জেদ করছিল, কিন্তু আমি অনেক বাহানা করে ছোটখাটো হোটেলে যাওয়ার জন্য তাকে রাজি করিয়েছি। আচ্ছা ঠিক আছে, এরপর কি করা যাবে সেই প্ল্যানগুলো বল। আসলে আমি তাকে ব্লু হেভেন হোটেলে নিয়ে যাচ্ছি, সেখানকার মালিক আমার আঙ্কেল হয়। এভাবেই সোনালী কাজলকে তার প্ল্যানের ব্যাপারে ভালোভাবে বুঝিয়ে দেয়। আমার যা প্ল্যান ছিল তোকে বলে দিলাম, একবার আমার আঙ্কেলকে ফোন করে এই ব্যাপারে জানিয়ে দিই। সোনালী এই বলে ব্লু হেভেন হোটেলের মালিক রমেন বাবুকে ফোন করে। হ্যালো আঙ্কেল, আজ আমি একটা ছেলের সঙ্গে তোমার হোটেলে যাব। সেই ছেলেটার সামনে আমাদেরকে একটা নাটক করতে হবে, তুমি ভালো করে শুনে নাও। সোনালী এই বলে তার আঙ্কেলকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। সবকিছু বলা হয়ে গেলে সোনালী ফোন রেখে দেয়। এরপর দুই বান্ধবী দুপুরের খাবার খেতে শুরু করে দেয়। খেতে খেতে কাজল বলে, তোর প্ল্যানটা তো অনেক ভালো, কিন্তু কোনো রকম গন্ডগোল না হয়ে যায়। আরে কাজল, তুই এত নেগেটিভ কথা চিন্তা করছিস কেন? কোনো রকম গন্ডগোল হবে না। আমি আঙ্কেলের সঙ্গে কথা বলে নিয়েছি, সবকিছু আমাদের প্ল্যান মতোই হবে। আচ্ছা ঠিক আছে, তোর জন্যই আমি এত সাহস পাই। এভাবে সবসময় পজিটিভ থাকারই চেষ্টা করিস। এরপর দুজনে খাওয়া দাওয়া করার পর নিজেদের প্ল্যানের ব্যাপারে নানা রকমের কথা বলতে থাকে। এরপর সেদিন রাতের বেলা রাজু সোনালীর কথা মতো ব্লু হেভেন হোটেলে পৌঁছায়। সোনালী আগে থাকতেই একটি টেবিল বুক করে সেখানে বসেছিল এবং রাজুর জন্য অপেক্ষা করছিল। আরে, এটা তো অনেক ছোট রেস্টুরেন্ট। রাজু, মাঝে মাঝে এরকম ছোট হোটেলে যাওয়া দরকার। ছোট হোটেলে গেলে তোমার সম্মান কম হয়ে যাবে না। এটা তুমি একদম ঠিক বলেছো সোনালী। কিছু সময় পর এক ওয়েটার তাদের কাছে আসে।
চিকেন কষা আর বাটার নান লিখে নিন। রাজু, তুমিও এটাই খাও। এখানকার চিকেন কষা অনেক ভালো খেতে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত ভালো করে বলছো তাহলে আমিও সেটাই খাবো। ওয়েটার, আমাদের দুজনের জন্য একই ডিশ লিখে নাও। এরপর ওয়েটার সেখান থেকে চলে যায়। ওয়েটার চলে যাওয়ার পর সোনালি এবং রাজু নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়, কিন্তু ওয়েটার খাবার নিয়ে সেখানে আসে না। আরে রাজু, আমি লক্ষ্য করছি এই হোটেলের মালিক অনেকক্ষণ থেকে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। কি বললে? আমাদের দিকে তাকিয়ে আছে? দাঁড়াও, আমি এখনই গিয়ে তাকে উচিত শিক্ষা দেব। আরে না না, কিছু করতে হবে না। তুমি সামান্য কথাই এত রেগে যাও কেন? মাঝে মাঝে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের খাবার দিয়ে যায়নি। তার উপর এই হোটেলের মালিক আমাদের দিকে তাকিয়ে আছে, তাহলে আমি এরকম অবস্থায় মাথা ঠান্ডা রাখবো কিভাবে? রাজু যখন সোনালীকে এসব কথা বলছিল, এমন সময় হোটেলের মালিক রমেন বাবু তাদের কাছে আসে। আরে কি হয়েছে আঙ্কেল, আপনি কিছু বলবেন? আরে একটা মেয়ে ছিল না যে সব সময় তোমার সঙ্গে এই রেস্টুরেন্টে আসতো? হ্যাঁ, তার নাম কাজল। কেন, কি হয়েছে? সেই মেয়েটা আমার হোটেল থেকে 15 দিন পর্যন্ত খাবার নিয়ে গেছে। যখনই টাকা দেওয়ার সময় হয়েছে তারপর থেকে আসা বন্ধ করে দিয়েছে। সেই মেয়েটা অনেক খারাপ, তার সঙ্গে দেখা হলে তাকে বলে দিও সে যেন আমার টাকাটা দিয়ে যায়। আপনি কি বলছেন আঙ্কেল? আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা জানতাম না কাজল এখান থেকে ধার করেছে। সে অনেক চালাক মেয়ে, লোকজনকে ঠকানো খুব ভালোভাবে শিখে রেখেছে। তাকে বলে দিও সে যেন আমার টাকাটা দিয়ে যায়, না হলে তার জন্য ভালো হবে না। এভাবে হোটেলের মালিক কাজলের ব্যাপারে নানা রকম খারাপ খারাপ কথা বলতে থাকে। রাজু হোটেল মালিকের মুখে তার বোনের ব্যাপারে খারাপ খারাপ কথা শুনে প্রচন্ড রেগে যায় এবং উঠে তার কলার ধরে নেয়। নিজের ফালতু কথা বলা বন্ধ করো, না হলে এই মুহূর্তে মেরে মেরে তোমার অবস্থা খারাপ করে দেব। তা নয় তো কি? তাছাড়া সেই মেয়েটাকে উল্টোপাল্টা করে বলছি, তাতে তোমার খারাপ লাগছে কেন? সেই মেয়েটা আমার বোন, আমি নিজের বোনের ব্যাপারে কোনো রকম খারাপ কথা শুনতে পারবো না। আরে রাজু, তুমি আঙ্কেলকে ছেড়ে দাও, এতে তার কোনো দোষ নেই। সে তোমার বোন, তাতে কি হয়েছে? সেই মেয়েটা একটা চোর, আমার দোকান থেকে 15 দিন পর্যন্ত খাবার নিয়ে গেছে। যখন তার কাছে টাকা ছিল না, তাহলে আমার দোকান থেকে খাবার নিয়ে গেল কেন? মুখ সামলে কথা বলো, না হলে তোমার জন্য ভালো হবে না। না হলে কি করবে? আমাকে মারবে? আমার গায়ে হাত তোলার আগে এটা ভেবে নিও যে এখানে আমার অনেক লোক আছে, তারা তোমাকেও ছাড়বে না। রমেনের কথায় রাজু তাকে মারতে যাচ্ছিল, এমন সময় সোনালী রাজুকে আটকে নেয়। রাজু, তুমি আঙ্কেলকে ছেড়ে দাও, তার অনেক টাকা লস হয়েছে, তাই সেরকম করে বলছে। তুমি তার কথা বোঝার চেষ্টা করো। তাছাড়া কাজল এরকম করলো কেন? আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কারণে কাজলকে এরকম করতে হয়েছে। আঙ্কেল, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। কাজলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইতে হবে না, আমার যত টাকা লস হয়েছে আমার টাকাটা আমাকে দিয়ে দাও। আমার টাকা কে দেবে? এবার নিজের ফালতু কথা বলা বন্ধ করো, তোমার টাকা আমি দিয়ে দিচ্ছি। এই নাও, ধরো তোমার টাকা। রাজু এই বলে হোটেল মালিকের টাকা দিয়ে দেয় এবং সোনালীকে সঙ্গে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ে। হোটেলের বাইরে যাওয়ার পর রাজু বলে, সোনালী, তুমি আমাকে আটকালে কেন? আমার অনেক রাগ হচ্ছে। তুমি না আটকালে আমি হোটেল মালিককে সেখানেই মেরে ফেলতাম। রাজু, আমি তোমাকে কতবার বলেছি, ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হয় না। তাহলে সমস্যার সমাধান কিভাবে হয়? সমস্যা যেরকমই থাকুক না কেন, ঠান্ডা মাথায় ভালোভাবে চিন্তা ভাবনা করার পর কোনো সিদ্ধান্ত নিলে তবেই সেই সমস্যা মিটবে। কিন্তু সোনালী, সেই লোকটা আমার বোনের ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তার কথা আমি সইতে পারছিলাম না। তোমার বোন তো তোমাদের সঙ্গে থাকে না, তাহলে তার ব্যাপারে উল্টোপাল্টা কথা শুনে তোমার খারাপ লাগছিল কেন? সে আমার সঙ্গে থাকে না ঠিক আছে, কিন্তু সে আমার বোন। তুমি যখন তার কথা এতই চিন্তা করো, তাহলে তাকে বাড়িতে রেখে নিচ্ছ না কেন? না, তাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। সে বাবার সঙ্গে বিনা কারণে ঝগড়া করেছিল, তাই বাবা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তাছাড়া সেও নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছে। কাজল মনে করে আমাদের বাড়ির সকলে গুন্ডা। কাজল যখন তোমাদের ব্যাপারে এরকম চিন্তা ভাবনা রাখে, তাহলে তোমরা তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করনি কেন? এতে তোমাদেরও ভুল আছে রাজু। হয়তো তুমি ঠিক বলেছো। আচ্ছা রাজু, তোমার বাবা কি এমন করেছিল যেটা কাজলের পছন্দ হয়নি? আসলে বাবা নিজের ভাইয়ের জায়গা জমি নিজের নামে করিয়ে নিয়েছিল এবং তারপর থেকে বাবার ভাইকে গরিব হয়ে জীবন কাটাতে হচ্ছিল। একদিন কাকা তার বউ ছেলে মেয়েদেরকে নিয়ে নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করে নেয়। এটা তো অনেক খারাপ হয়েছে। সম্পর্ক এভাবে পালন করতে হয় না রাজু।
যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সেটাকে সম্মান করতে হয়। এভাবেই সোনালি রাজুকে ভালো ভালো কথা বলতে থাকে। সোনালির কথা শোনার পর রাজু বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। আচ্ছা সোনালি, এখন আমার বোন ঠিক আছে তো, নাকি এখনো তার টাকার সমস্যা হচ্ছে? হ্যাঁ, এখন তোমার বোন ঠিক আছে, কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, ফ্যাক্টরিতে কাজ করে যে টাকা পাওয়া যায় সেটার পরিমাণ অনেক কম থাকে। আমাদের মাইনে অনেক কম থাকায় প্রায় সময় আমাদের টাকার অভাব দেখা দেয়। আচ্ছা, এই ব্যাপার। কাজলকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সে নিজের মতোই থাকুক, আমি নিজের মতো থাকবো। তাছাড়া আমার জীবনে এখন তুমি চলে এসেছো, কোন রকম প্রবলেম হলে তুমি সামলে নিতে পারবে। কাজল যেরকম ভাবে ইচ্ছে নিজের জীবন কাটাক, তোমাকে সেটা দেখতে হবে না। সোনালির মুখে এরকম কথা শুনে রাজুর অনেক খারাপ লাগে এবং সে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। রাজুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সোনালি বলে, আরে কি হয়েছে রাজু, তুমি আবার কোন চিন্তায় চলে গেলে? আমি কি কিছু ভুল বললাম? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কাজলের দিকে একটু লক্ষ্য রাখবে। তার যদি কোনো জিনিসের সমস্যা হয় তাহলে তার হেল্প করে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেরকম বলবে সেরকমটাই হবে। আমি তো ভাবছিলাম এবার থেকে আমি কাজলের সঙ্গে আর থাকবো না, আমি অন্য কোনো রুম নিয়ে শিফট হয়ে যাব। না না, তোমাকে এরকম করতে হবে না। তুমি অন্য কোথাও চলে গেলে কাজল একা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বোনের সঙ্গেই থাকবো। রাজু, এবারে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, চলো কিছু খাওয়া যাক। হ্যাঁ চলো, আমি যে রেস্টুরেন্টে কথা বলেছিলাম তোমাকে সেখানে নিয়ে যাব। এরপর রাজু সোনালীকে নিয়ে একটি ভালো রেস্টুরেন্টে যায় এবং সেখানে খাওয়া দাওয়া শেষ করার পর সোনালীকে তার বাড়ির বাইরে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। রাজুর চলে যাওয়ার পর সোনালী রুমের ভেতরে যায়। কি ব্যাপার সোনালী, আজ তোকে অনেক হাসি খুশি মনে হচ্ছে। একটা ভালো খবর আছে সোনালী। ভালো খবর? তাড়াতাড়ি বল, কিরকম খবর? এরপর সোনালী কাজলকে সমস্ত কথা জানায়। সোনালীর কথাগুলো শোনার পর কাজল অনেক খুশি হয়ে যায়। সত্যি সত্যি দাদা আমাকে নিয়ে এত চিন্তা করছে? হ্যাঁ কাজল, সে তোকে অনেক ভালোবাসে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি সে খারাপ কাজ ছেড়ে দেবে। কাজল এবং সোনালী এসব কথা বলছিল, এমন সময় তাদের দরজার বেল বাজে। এরপর তারা দরজা খুলে দেখে সেখানে এক ছেলে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের মধ্যে কাজল কার নাম? আমি কাজল। কেন, কি হয়েছে? আমি বিক্রমের বন্ধু প্রদীপ। বিক্রম তোমাকে দেওয়ার জন্য এই বিয়ের কার্ড পাঠিয়েছে। দুদিন পর বিক্রমের বিয়ে, সে বলেছে তোমাকে অবশ্যই বিয়েতে যেতে হবে। ছেলেটি এই বলে কাজলের হাতে বিয়ের কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাজল এবং সোনালী বিয়ের কার্ড নিয়ে রুমের ভেতরে গিয়ে বসে পড়ে। আরে কাজল, এটা কি হয়ে গেল? বিক্রম অন্য কাউকে বিয়ে করতে পারে না, সে তো তোকে ভালোবাসে, তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে যাচ্ছে কেন? আমিও কিছু বুঝতে পারছি না সোনালী, এটাকে এত সহজভাবে ছেড়ে দিলে চলবে না কাজল। চল আমরা বিক্রমের রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। কিন্তু সোনালী, এখন তো রাত 9টা বাজে, এই সময় যাওয়া ঠিক হবে? এটা তোর জীবনের ব্যাপার, তাই আমাদেরকে এখনই যেতে হবে। চল তাড়াতাড়ি সেখানে যাই। এরপর সোনালী এবং কাজল বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছু সময় পর বিক্রমের রেস্টুরেন্টে পৌঁছায়। আরে কাজল, তোমরা এখানে? আচ্ছা কাজল, তুমি আমার বিয়ের কার্ড পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি। তুমি কি সত্যি সত্যি 2 দিন পর বিয়ে করছো? আরে হ্যাঁ, সত্যি সত্যি বিয়ে করছি, না হলে কি মজা করার জন্য বিয়ের কার্ড তৈরি করাবো। এবার তুমি হ্যাপি আছো তো কাজল? হ্যাঁ, আমি হ্যাপি আছি। ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা কাজল, তুমি যদি আরো কিছু বলতে চাও তাহলে বলো, না হলে আমি যাচ্ছি, আমার কিছু কাজ আছে। না, কিছু বলার নেই বিক্রম। কাজলের কথা শুনে বিক্রম সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় সোনালী বিক্রমকে ডাক দেয়। দাঁড়াও বিক্রম, আমরা দুজন তোমার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা বলতে চাই। কাজল ঠিকঠাক ভাবে তোমার সঙ্গে কথা বলতে পারছে না। ঠিক আছে, তাহলে তুমি নিজেই বলে দাও কি ব্যাপার। আমি আর কাজল তোমার থেকে এটা জানতে চাইছি যে তুমি তো কাজলকে ভালোবাসতে, তাহলে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে যাচ্ছ কেন? আসলে আমার মনে হয় কাজল আমাকে ভালোবাসে না, তাই আমি তার জীবন থেকে চিরদিনের জন্য দূরে চলে যেতে চাইছি। এটা সত্যি কথা নয় বিক্রম। আরে কাজল, আসল কথাটা তুই বলে দে, এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ বিক্রম, আমি শুধু তোমার কাছে কিছু সময় চেয়েছিলাম, আমি তোমাকে এটা বলিনি যে আমি তোমাকে ভালোবাসি না। তার মানে
তুমিও কি আমাকে ভালোবাসো? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে একবার নিজের মুখে বলে দাও। হ্যাঁ বিক্রম, আমি তোমাকে ভালোবাসি। কাজলের কথা শুনে বিক্রমের চোখে জল চলে আসে এবং সে কাজলকে জড়িয়ে ধরে। তাদের দুজনকে এক হয়ে যেতে দেখে সোনালি অনেক খুশি হয়। শেষমেশ দুই প্রেমিককে এক করে দেওয়া গেল। আই এম সরি কাজল, আসলে আমি তোমাকে পাঠানোর জন্য শুধু একখানা বিয়ের কার্ড ছাপিয়েছিলাম। আমি তোমার মনের কথা জানতে চাইছিলাম। এরপর সোনালি এবং কাজল তাদের রুমে ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন কাজল এবং সোনালি তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কাজলের বোন পিঙ্কিকে ফলো করতে শুরু করে। সেদিন পিঙ্কি নিজের বয়ফ্রেন্ড অমিতের সঙ্গে একটি জুতোর দোকানে গিয়েছিল। আরে অমিত, তুমি 3000-এর জুতো দেখছো কেন? এই জুতোটা দেখো, মাত্র 7000 টাকা। এটা তোমার পায়ে খুব ভালো লাগবে। তুমি চাইলে সেই জুতোটাও দেখতে পারো। ওই হোয়াইট কালার জুতোটাও তোমার পায়ে খুব ভালো মানাবে। কিন্তু পিঙ্কি, সেই জুতো 20,000 টাকা দাম, সেটা অনেক দামি হয়ে যাবে। তুমি টাকা নিয়ে চিন্তা করছো কেন? তোমার জন্য 20,000 কেন, আমি 50,000 টাকাওয়ালা জুতো কিনতে পারবো। সত্যি পিঙ্কি, তুমি অনেক ভালো। তুমি আমাকে কত ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, চলো জুতো নিয়ে এখান থেকে চলে যাই, আবার অন্য কোথাও যেতে হবে। এরপর পিঙ্কি এবং অমিত 20,000 টাকার জুতো নিয়ে দোকান থেকে চলে যায়। অপরদিকে কাজল এবং সোনালি লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। তাদের চলে যাওয়ার পর সোনালি বলে, আরে কাজল, তোর বোন কত দামি দামি জিনিস কেনাকাটা করছে। ছেলেটার জন্য জুতো কিনতে গিয়ে 20,000 টাকা খরচ করে ফেললো। পিঙ্কি প্রথম থেকে এরকম, সে অনেক টাকা অপচয় করে। তাছাড়া পিঙ্কির এই বয়ফ্রেন্ডটা খুব খারাপ ছেলে, সবসময় পিঙ্কির থেকে দামি দামি জিনিস নিতেই থাকে। যখন আমি সকলের সঙ্গে থাকতাম তখন পিঙ্কিকে ছেলেটার থেকে অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। খুব তাড়াতাড়ি আমাদেরকে অমিতের ব্যাপারে কিছু প্রমাণ জোগাড় করতে হবে, তবেই তোর বোন তার সঙ্গে ব্রেকআপ করবে। তুই ঠিক বলেছিস সোনালি। আচ্ছা ওই দেখ, পিঙ্কি সেই ছেলেটার সঙ্গে গাড়ির ভেতরে বসে পড়েছে, চল আমরা তাদেরকে ফলো করি। এরপর কাজল এবং সোনালি একটি ট্যাক্সিতে চেপে পিঙ্কির গাড়িকে ফলো করতে থাকে। কিছু সময় পর পিঙ্কি অমিতকে তার বাড়ির কাছে নামিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর অমিত যখন তার বাড়িতে ঢুকতে যাচ্ছিল এমন সময় সোনালি সেখানে চলে আসে। হাই। হ্যালো, আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমার নাম সোনালি, আমি কয়েকদিন আগেই এখানে শিফট হয়েছি। আচ্ছা, আপনি মডেলিং করেন তাই না? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি কি করে জানলেন? আমি একটা ম্যাগাজিনে আপনার ছবি দেখেছিলাম। সত্যি আপনাকে অনেক হ্যান্ডসাম দেখতে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? আরে হ্যাঁ, অবশ্যই। আপনার মতো সুন্দর মেয়েকে নাম্বার দিতে সমস্যা কিসের? এরপর সোনালি অমিতের ফোন নাম্বার নিয়ে সেখান থেকে চলে যায়। সোনালি এবং কাজল রুমে ফেরার পর অমিতের ব্যাপারে আলোচনা করতে শুরু করে। ফোন নাম্বার তো জোগাড় করে নিয়েছিস, এবার বাকি কাজ খুব সাবধানে করতে হবে। তুই একদম চিন্তা করিস না কাজল, সবকিছু ঠিকঠাক ভাবেই হবে। এরপর থেকে সোনালি প্রত্যেক দিনই অমিতকে ফোন করে তার সঙ্গে কথা বলতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। হ্যালো অমিত, তোমাকে একটা কথা বলার আছে। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি সোনালি। আমার মনে হয় সারাদিন যেন তোমার সঙ্গেই কথা বলতে থাকি। আচ্ছা তাই নাকি? আমি একদম সত্যি কথা বলছি, সারাদিন তোমার কথা মনে পড়ে। সোনালি অমিতের সঙ্গে ফোনে কথা বলতে বলতে তার কল রেকর্ড করে নেয়। অমিত ফোন রেখে দিলে কাজল এবং সোনালি পিঙ্কির কাছে যায় এবং তাকে সমস্ত কথা জানায়। না না, এটা সত্যি হতে পারে না। তুমি আমার থেকে হিংসে করো, তাই আমার আর অমিতের এই সম্পর্ক খারাপ করার চেষ্টা করছো। তুমি আমার দিদি নয়, তুমি আমার শত্রু। পিঙ্কি, তুই বোঝার চেষ্টা করছিস না কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই থাকা সত্ত্বেও অমিত অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করছে, এটার থেকে ভালো প্রমাণ আর কি হতে পারে? সোনালি, কল রেকর্ডিংটা শুনিয়ে দে। এরপর সোনালি এতদিন পর্যন্ত অমিতের সঙ্গে ফোনে কথা বলে যে যে কল রেকর্ডিং করেছিল সবগুলোই তাকে শোনায়। কল রেকর্ডিং শোনার পর পিঙ্কি অবাক হয়ে যায়। না না, এটা সত্যি কথা নয়। তোমরা দুজনে মিলে আমার অমিতকে ফাঁসিয়েছো। এটা সত্যি কথা যে সোনালি আমার বান্ধবী, কিন্তু আমরা এইসব শুধুমাত্র তোকে আসল সত্যিটা জানানোর জন্যই করেছি পিঙ্কি। তোমার দিদি একদম ঠিকই বলছে পিঙ্কি, অমিত তোমাকে ভালোবাসে না, সে শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে।
অমিত শুধুমাত্র তোর কাছ থেকে টাকা আদায় করার জন্যই তোর সঙ্গে সম্পর্ক রেখেছে। তার কাছে তুই শুধুমাত্র একটা এটিএম মেশিন। সে যদি সত্যি সত্যি তোকে ভালোবাসতো তাহলে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করতো না। সোনালি এবং কাজল বারবার বোঝানোয় পিঙ্কি তাদের কথায় বিশ্বাস করে নেয়। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি, তোমার জন্য আমি ওই ধোকাবাজ ছেলের আসল রূপ জানতে পেরে গেছি। তুমি প্রথম থেকে আমার ভালো চাইতে, কিন্তু আমি কোনোদিনও তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি। আমি সবসময় তোমাকে অপমানই করেছি। পুরানো কথা নিয়ে আর ভাবতে হবে না পিঙ্কি, ওইসব কথা ভুলে যা। এবার নতুন ভাবে নিজের জীবন শুরু করার চেষ্টা কর। হ্যাঁ দিদি, এবার থেকে আমি সেটাই করব। এরপর থেকে পিঙ্কি অমিতের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখে না এবং ভালো মেয়েদের মতো থাকতে শুরু করে। অপরদিকে রাজুর জীবনে সোনালি আসায় সেও নিজের রাগ কন্ট্রোল করতে শিখে গিয়েছিল। সোনালি ঠিক কথাই বলে, এভাবে গুন্ডাগিরি করা একদম ভালো নয়। আস্তে আস্তে আমাকে এসব কাজ ছেড়ে দিতে হবে। গুন্ডামি করতে থাকলে আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। এরকমই একদিন সকালে কাজলের বাবা পরেশ খুব রাগী অবস্থায় নিজের স্ত্রীকে কিছু বলছিল। আমি তাকে ছাড়বো না, তার হাত পা ভেঙে রেখে দেব। সকাল সকাল তুমি কার উপরে এত রাগারাগি করছো? কার হাত পা ভাঙার কথা ভাবছো? একজন আছে যে শুধু শুধু আমার মাথা খারাপ করছে। পরেশ আরতিকে এসব কথা বলছিল। এমন সময় তাদের দরজার বেল বাজে এবং আরতি দেবী গিয়ে দরজা খোলে। এরপর সে দেখে দরজার বাইরে রাজু এবং সোনালি দাঁড়িয়ে রয়েছে। রাজু সোনালিকে বিয়ে করে নিয়ে এসেছিল। এই দেখো মা, দাদা কি করেছে। দাদা বিয়ে করে বাড়ি ফিরেছে। আরে বাহ রাজু, তুই বিয়ে করে নিয়েছিস? শেষমেশ তুই এই গরিব মেয়েটার সঙ্গে বিয়ে করে নিলি। আমি তোকে বারবার বারণ করেছিলাম, আমার কথা শুনিসনি কেন? বাবা, এই মেয়েটা সব দিক থেকে ভালো। ভালো না খারাপ সেটা দেখে আমার কোনো কাজ নেই। আমি কোনো ধনী বাড়ির মেয়েকে বৌমা করতে চেয়েছিলাম, আমি এরকম ভিখারি মেয়েকে বৌমা করতে চাই না। বাবা, তুমি আমার বউয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। আমিও তোমার ছেলে, তুমি যেমন রাগ করতে পারো আমিও সেরকম রাগ করতে পারি। উল্টোপাল্টা কথা না বলে আমাদেরকে আশীর্বাদ করো। আমি এই মেয়েটাকে নিজের বউ বলে মানবো না, তাই আমার কাছ থেকে কোনো রকম আশীর্বাদ পাওয়ার আশা ছেড়ে দে। পরে সেই বলে সেখান থেকে চলে যায়। তোমার শ্বশুর মশাইয়ের কথায় কিছু মনে করো না বৌমা, সে প্রথম থেকেই একটু রাগী প্রকৃতির মানুষ। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আরে পিঙ্কি, তোর বৌদিকে তার ঘরে নিয়ে যা। হ্যাঁ মা, নিয়ে যাচ্ছি। চলো বৌদি, আমার সঙ্গে চলো। এরপর পিঙ্কি সোনালিকে তার রুমে নিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। শ্বশুর বাড়িতে সোনালির জীবন খুব ভালোভাবেই কাটছিল এবং সে মাঝে মাঝে ভাড়া বাড়িতে গিয়ে কাজলের সঙ্গে দেখা করে আসতো। এরকমই একদিন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি বাড়ির ভিতরে গিয়ে কাজলের সঙ্গে দেখা করে এসো। আচ্ছা ঠিক আছে। এরপর সোনালি রুমের ভেতরে যায় এবং কিছু সময় পর খুব তাড়াহুড়ো করে রুম থেকে বাইরে বেরিয়ে আসে। আরে কি হয়েছে, তোমাকে এত ব্যস্ত মনে হচ্ছে কেন? রাজু, রুমের ভেতরে সবকিছু এলোমেলো হয়ে আছে, এমনকি কাজলের ফোনটাও রুমের ভেতরেই পড়ে রয়েছে, কিন্তু কাজল কোথাও নেই। এটা কিভাবে হতে পারে? এটাও তো হতে পারে যে কাজল হয়তো বাজার করতে গেছে। তুমি আমার সঙ্গে চলো, তার রুমের অবস্থা দেখলে তুমিও বুঝতে পেরে যাবে যে তার কোনো বিপদ হয়েছে। এরপর রাজু সোনালির সঙ্গে রুমের ভেতরে যায় এবং সেখানে গিয়ে দেখে রুমের ভেতরের সমস্ত জিনিসপত্র এদিক সেদিক পড়ে রয়েছে। চলো রাজু, তাড়াতাড়ি আমরা থানায় গিয়ে কমপ্লেন করে দিই। তাড়াতাড়ি কাজলের খোঁজ করতে হবে, না হলে বড় বিপদ হয়ে যেতে পারে। এরপর রাজু তার বাড়িতে ফোন করে কাজলের নিখোঁজ হওয়ার কথা জানিয়ে দেয় এবং সকলে একসঙ্গে থানায় গিয়ে কমপ্লেন লিখিয়ে দেয়। আমার মেয়েটা কোনোদিনও কারোর ক্ষতি করেনি, কেউ কেন তাকে কিডন্যাপ করবে? জানি না কাজল এখন কিরকম অবস্থায় আছে। তুমি চিন্তা করো না মা, আমি সকল পরিচিত লোকেদের বলে দিয়েছি, তারা যেন কাজলকে খুঁজতে শুরু করে দেয়। আমিও দিনরাত এক করে তাকে খোঁজার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি কাজলকে খুঁজে বার করব মা। একদিকে পুলিশ কাজলের খোঁজ করতে থাকে, অপরদিকে রাজু তার লোকেদের সঙ্গে সব জায়গায় গিয়ে দেখতে থাকে, কিন্তু কাজলের সন্ধান কেউই পায় না। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এক রাতে রাজুদের বাড়িতে সকলে যখন ঘুমিয়েছিল এমন সময় দরজা খোলার শব্দ আসে এবং পরেশ বাবুর ঘুম ভেঙে যায়। যেন মনে হলো কেউ আমাদের বাড়ির দরজা খুলছে, যাই একবার গিয়ে দেখি। পরেশ এই বলে দরজার কাছে যায় এবং সে দেখে সেখানে 2জন লোক মুখে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছে।
লোক দুটি পরেশকে দেখার সঙ্গে সঙ্গে তার হাত পা এবং মুখ বেঁধে ফেলে। আমরা খবর পেয়েছি তোমার কাছে অনেক টাকা এবং গহনা আছে, সেগুলো কোথায় রেখেছো তাড়াতাড়ি দেখিয়ে দাও, না হলে তোমার গলা কেটে দেব। বেশি দেরি করো না, টাকা এবং গহনা কোথায় আছে আমাদেরকে সেখানে নিয়ে চলো। লোক দুটি পরেশ বাবুকে এসব কথা বলছিল, এমন সময় বাড়ির সকলের ঘুম ভেঙে যায় এবং তারা হলরুমে এসে দাঁড়ায়। অপরদিকে কাজলও বাইরে থেকে বাড়ির ভেতরে আসে। তোমরা কারা? বাবাকে এভাবে বেঁধে রেখেছো কেন? আরে কাজল, তুই এখানে? হ্যাঁ দাদা, আমি সব বলবো, একটু অপেক্ষা করো। ইন্সপেক্টর সাহেব, আপনি আসুন আর এই গুন্ডাদেরকে অ্যারেস্ট করে নিন। এরপর পুলিশ বাড়ির ভেতরে আসে এবং সেই দুই গুন্ডাকে অ্যারেস্ট করে নেয়। আরে কাজল ম্যাডাম, তুমি আমাদের সঙ্গে এরকম করছো কেন? তোমার কথায় আমরা পরেশবাবুকে মারতে এসেছিলাম আর তুমি আমাদেরকে ফাঁসিয়ে দিলে। এটা কি শুনছি কাজল, তুই নিজের বাবাকে মারার জন্য লোক পাঠিয়েছিলি? না মা, আমি এই লোকগুলোকে মিথ্যা কথা বলে এখানে এনেছিলাম। আমি এটাই চেয়েছিলাম যে তারা যখন এখানে আসবে তখন আমি তাদেরকে আর বাবাকে অ্যারেস্ট করিয়ে দেব। তোর বাবাকে অ্যারেস্ট করাবি কেন? মা, বাবার কথাই এই লোকগুলো আমাকে কিডন্যাপ করে নিয়েছিল। আসলে বাবা জানতে পেরে গিয়েছিল যে আমি সোনালীর সঙ্গে প্ল্যান করে দাদা আর পিঙ্কিকে ভালো পথে চালিত করেছি। বাবা এসব সহ্য করতে পারেনি, তাই আমাকে কিডন্যাপ করিয়ে মেরে দেওয়ার প্ল্যান করেছিল। কিন্তু আমি এই লোকগুলোকে বেশি টাকার লোভ দেখিয়ে এখানে নিয়ে এলাম। পরেশ, তুমি নিজের অহংকারের জন্য এতটা নিচে নামতে পারবে আমি কোনোদিনও ভাবিনি। ইন্সপেক্টর সাহেব, তাড়াতাড়ি এই লোকটাকে নিয়ে যান। এরপর পুলিশ দুজন অপরাধের সঙ্গে পরেশ বাবুকেও অ্যারেস্ট করে নিয়ে সেখান থেকে চলে যায়। কাজল, আমি তোকে প্রমিস করেছিলাম যে একদিন তোকে তোর মায়ের বাড়িতে পৌঁছে দেব। আজ আমার প্রমিস পূরণ হলো। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমাদের কমেন্ট করে জানিও। এরকমই আরো গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।